পড়ছিলাম আমার বোবা ফুল, কলমে তৃপ্তি এহসান নওরা, পর্ব সংখ্যা ৬৭। বর্ণ সেই রাতে পুনরায় গিয়েছিল রিকাজ ফারাজের মুখোমুখি দাঁড়াতে। রিকাজ যেন জানতো বর্ণ আবার আসবে তার কাছে। তাচ্ছিল্য ভরে হেসেছিল খুব, কিছুতেই মুখ খুলতে চাইছিল না। তবে টর্চারের কাছে হার মেনে মুখ খুলতে বাধ্য হলো শেষে। মাত্র ১০ বছর বয়সে প্লাস্টিক সার্জারি করানো হয়েছিল জোসেফের। চেহারার গড়নে অনেকটা বিদেশিদের ছাপ। তাকে নিজের চাহিদা মতো গড়ে তুলতে এতটুকু খুঁত রাখেনি রিকাজ ফরাজি। ড্রাগস স্মাগলিং, খুন খারাপি রন্ধ্রে রন্ধ্রে মিশিয়ে দিয়েছে। নিজের স্বার্থ হাসিলের জন্য যতটুকু নিচে নামা প্রয়োজন ততটুকু নিকৃষ্ট হতে উৎসাহ দিয়ে এসেছে দিনের পর দিন। তবে তারা এসব করে এসেছে লোকচক্ষুর অন্তরালে। এ দেশ ও দেশের এক এক নারীকে জীবনসঙ্গী করার পেছনেও ছিল কেবল স্বার্থ রক্ষা। সেসব মেয়েদের কারো বাবা জোসেফের বিজনেস পার্টনার অথবা কারো ভাইয়ের থেকে প্রতিশোধ নিতে বোনকে প্রেমের জালে আটকে বিয়ে করেছে। এই বিষয়ে ব্যতিক্রম ঘটেছিল শুধুমাত্র মায়রার ক্ষেত্রে। বিডি এসে রাস্তায় উত্তপ্ত সূর্যের কিরণের নিচে ঘাও মারত স্নিগ্ধ বিরক্তিতে কপাল কুঁচকে থাকা মায়রাকে দেখে প্রথমবারের মতো কারোর জন্য সিক্ত হয়েছিল জোসেফ। এরপর যেচে কথা বলা, তারপর পরিচয়, বন্ধুত্বের হাত, অতঃপর হঠাৎ একদিন প্রেম ভালোবাসা নিবেদন। মেয়েদের এক লহমায় ইমপ্রেস করতে সে বেশ পটু। মায়রাকে বিয়ে করে লাভের কোনো দিক না পেয়ে রিকাজ দ্বিমত পোষণ করেছিল এতে, কিন্তু জোসেফ শুনেনি। জোসেফের তখন পুরোপুরি অন্ধকার জগতে প্রবেশ ঘটেছে। সেবারই প্রথম তাকে নিয়ে রিকাজ বিডি এসেছিল। সে সময় শিকদার নিবাসের হালচাল পর্যবেক্ষণের ইচ্ছে হয়। পরে বর্ণকে নিয়ে পরিবারের এত দরদ ভালোবাসা দেখে সন্ধিয়ান হলো রিকাজ, যে তাদের ছেলের জায়গা দখল করে আছে, যার জন্য আইজার ছেলেহারা তাকে এত ভালোবাসায় আহ্লাদে রাখা আদৌ সম্ভব। রিকাজ পরবর্তীতে খোঁজ নিয়ে ঘাটাঘাটি করে জানতে পারে ওই দিন আইজার টুইন ডেলিভারি হয়েছিল। সেদিন আবারও ধোঁকা খেল রিকাজ ফরাজি। বন্ধু নামের শত্রু দুটো তাকে দ্বিতীয়বার ধোঁকা দিল যেন। আরও কদিন পর্যবেক্ষণ করে রিকাজ কিছু ইনফরমেশন উদ্ঘাটন করলো। তা হলো বহু বছর আগে যে ছেলেকে হারিয়েছে তাকে ওরা ভুলেও গেছে ততদিন। শিকদার পরিবারে তার জন্য শোকের ছায়া ছিল না কোনো। সবাই দিব্যি আরামের দিন উদযাপন করছে। দূর থেকে এসব তার চোখে বিঁধল ভীষণ। ওদের সুখী জীবনযাপন সহ্য হলো না, তাই আরও একটা প্ল্যান কষে। এক ভাইকে দিয়ে অন্য ভাইয়ের গোছানো জীবন এলোমেলো করে দিলে কেমন হয়। এরপর আরেক ছেলের সর্বনাশ চোখের সামনে দেখে আজাদ আইজা যখন ছটফট করবে, দৃশ্যটা ঠিক কতটা মনোরঞ্জক হবে রিকাজ ফরাজির জন্য। জোসেফ তার বাধ্য ছেলে। প্ল্যান মতোই সে বর্ণর কাছে গিয়েছিল ফ্রেন্ডশিপ করতে। এরপর রিকাজের কথা শেষ হওয়ার পরক্ষণেই জিভ টেনে কেটে নেওয়া হলো তার। বুকের ভেতর গেড়ে থাকা কলিজাটা কেমন দেখবে বলে মানসিকতায় বড্ড হিংস্রতা মিশিয়ে আগুনে গলানো ছুরি চালিয়ে বুকে আঁকিবুকি করছিল আশফিয়ান বর্ণ। পর মুহূর্তে থেমে গিয়েছিল বিড়বিড় করে এই বলে, কন্ট্রোল ইয়োর সেলফ আশফিয়ান বর্ণ, কন্ট্রোল। এত বছরের শোধ এক মুহূর্তে নয়, তিলে তিলে দিতে হয় ইয়ার। সেটাই তোর অ্যাচিভমেন্ট। জোসেফ পাশ থেকে চেঁচিয়ে ওঠে, ওই জানোয়ারকে শেষ করে দে বর্ণ। ওর চোখ দুটো তুলে আমার সামনে রাখ প্লিজ। মুখ থেকে জিভ আলাদা হয়ে যাওয়ার আগে রিকাজ অস্থিরতায় ছটফট করছিল। অনেক টর্চার করেছিস, এর হিসেব আর নেব না। অনেক আগেই নিজের লোক দেখানো মৃত্যুর আয়োজন করে এসব থেকে অবসর নিয়েছি। বউ বাচ্চাকে খুব ভালোবাসি আমি, ওরা আমার জন্য কাঁদবে। লেট মি গো। বর্ণ আগে জোসেফ গর্জে ওঠে, ইউ ড্যাডের বাচ্চা, আমাকে আমার মম ড্যাড ফ্যামিলি থেকে আলাদা করে ডে বাই ডে মিথ্যে বলে বড় করেছিস কুত্তা। অন্ধকার লাইফে ডুবিয়ে রেখেছিস আমায়, তোকে ছেড়ে দেবে বর্ণ? ভাই, ভাই ওর বাচ্চাকে আমার কাছে এনে দে, ওকে ওর সামনে আগুনে পোড়াবো আমি। বর্ণ কিয়ৎকাল অনিমেষ তাকিয়েছিল তার দিকে। শরীরে প্রায় অর্ধেক ত্বক ঝলসে পচন এসেছে জোসেফের। সার্জারি প্রয়োজন। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হবে শীঘ্রই। সম্পূর্ণ সুস্থ হতে কমপক্ষে 2 বছর বা তার চেয়ে বেশি সময়ও লাগতে পারে। অবশেষে কোনো এক উসিলায় এখানে নিষ্ঠুর টর্চার থেকে মুক্তি মিলবে তার। বর্ণ আর তার মাঝে এই নিয়ে চুক্তিও হয়েছে, কিন্তু কেমন চুক্তি সেটা সিক্রেট। চোয়াল বেয়ে কাটা জিভ থেকে রক্ত গড়িয়ে শার্ট ভিজে জ্ঞান হারিয়ে ফেলেছিল রিকাজ। পুনরায় জাগানো হয়েছে। ফেরার সময় বর্ণ তাকে মন ভরে দেখল।
চোখের তৃষ্ণা মিটছে না এই সামান্য রক্তে, তার আরও অনেক অনেক যন্ত্রণা প্রাপ্য। ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, তুই যে জোসেফ জোয়ারদারকে চরম মেহনতি করে তৈরি করেছিস, নামটা পৃথিবী থেকে পুরোপুরি ডিলিট করে তাকে রন হিসেবে নতুনভাবে তৈরি করব আমি। আমি কিং অফ দ্য আই গ্যাং আশফিয়ান বর্ণ। মেহেরাবরা যখন ঢাকায় প্রবেশ করে তখন সময় 3:30, রাত্রের শেষ প্রহর। মায়েরা হয়তো ঘুমে, এই ভেবে বাড়ির দিকে যায়নি তারা। ভোর 5টা অবধি শহরের এই রাস্তায় ওই রাস্তায় গাড়িতে চড়েই ঘুরে বেরিয়েছে। বাড়ি ফিরে মায়েরাকে দেখেই ঝাঁপিয়ে পড়ল জেসি। ও আপি, কত মিস করেছি আপনাকে, কেমন আছেন? মায়েরা মুচকি হাসলো। তোমাকে ফিরতে দেখে আগের চেয়ে বেটার। মিরাফ কোথায়? ওকে দেখে আসি। একরাশ উচ্ছ্বাস নিয়ে কক্ষের দিকে ছুটল সে। পিছু থেকে মায়েরা মিরাফ ঘুমাচ্ছে বলতে গিয়েও থেমে গেল। মৃদু হেসে ঘাড় বাঁকিয়ে মেহরাবকে দেখল। এরপর ভাইটা বোধহয় লজ্জা পাচ্ছে, জেসিকে নিতে যাওয়ার কথাটা তাকে মুখ ফুটে বলেনি, একই বাড়িতে থেকে মেসেজে জানিয়েছে। তুফার ক্ষেত্রে মায়ের বদলি মা হিসেবে প্রথম যার স্থান সে হলেন নানু। রাতে হানিফা বেগম তাকে নিজের কাছে এনে রেখেছেন। কোলে মাথা রেখে চুলে বিলি কেটে ঘুম পাড়িয়ে দিয়েছেন। মেয়েটা খুব কেঁদেছে তখন। ভোরের আজানের ধ্বনিতে ঘুম ভাঙল। তার আগেই হানিফা বেগম জাগ্রত হয়েছে। চোখ খুলে নানুকে মাথায় হাত বুলিয়ে দিতে দেখে গাল ভরে হাসল তোহফা। উঠছস? হুঁ। তোহফা উঠে বসে। ঘড়ির দিকে তাকাতেই বুকটা ধরাস ধরাস করে ওঠে। ঢোক গিলে ঠোঁট কামড়ে ধরে। আর মাত্র কয়েক ঘন্টা। এরপর এরপর সে বউ সেজে এই বাড়ি থেকে আপনজন ছেড়ে চেনা অথচ অচেনা এক পুরুষের হাত ধরে চলে যাবে। এরপর কখনো কখনো ফিরবে 2-3 দিনের অতিথি হয়ে। হানিফা বেগম মিটিমিটি হাসছেন। মূলত তিনি হাসি আটকাতে পারছিলেন না। তোফা রাগ দেখিয়ে বলল, বুড়ি, আমাকে বিদায় দেওয়ার আনন্দে হাসছো না? উটকো ঝামেলা তো এবার বিদায় হবে। হানিফা বেগমের হাসি নিভে গেল মুহূর্তেই। হাত ওঠালেন। চোপ বেয়াদ্দব, কি আবল তাবল বকস। হাতটা পুনরায় নামিয়ে নিলেন বৃদ্ধা। তোফা ছলছলে চোখ নামিয়ে নেয়। তাহলে হাসছিলে কেন? কাছে আয়, কানে কানে কই। কাল রাত মাহির এসেছিল, সাথে আরো 2জন ভাই ব্রাদার। ইবরাত রুশ্মিতারা প্রথমে অদূরে স্টেজের পেছনে উল্টো ঘুরে থাকা তোহফাকে দেখিয়ে পয়সা উসুল করে, তারপর তার কাছে যেতে রাস্তা ফাঁকা করে দিল। মাহির সেই খুশি, মুঠোয় বাটা হলো তোহফার গালে ছুঁয়ে দেবে বলে। পিছন থেকে তোহফার গালে হলুদ লাগাতে গেলেই সে ঘুরল তার দিকে। পরক্ষণে যেই চেহারার মুখোমুখি হলো সে হলো, তাকে দেখেই দূরে ছিটকে গেল মাহির। দাদু আপনি? হানিফা বেগম মাথায় আঁচল টেনে টুটে বলেন, হ্যাঁ রে বেটা, আমি। তোর না কাল বিয়া? এত রাতে কি অঘটন ঘটাইতে আইসো সেখানে? আমার নাতির সাথে দেখা করবি? মাহির ফেসেছে অথই সাগরে। আমতা আমতা করে কোনো রকম শালিকাদের চোখ রাঙিয়ে গেটের আসতেই পড়ে গেল বর্ণর সামনে। কোথাও থেকে ফিরছে বর্ণ। মাহির ভীষণ অসন্তুষ্ট হলো। কালবনের বিয়ে অথচ আজও মহারাজ বাড়ির বাইরে বাইরে। বর্ণ এক হাতে গগলস, অন্য হাতে ফোন। চোখ তুলে ফট করে চাইতেই মাহির অপ্রস্তুত হেসে প্রশ্ন করল, ভাই আপনি? বর্ণ জবাব দেয়নি। কুঞ্চিত কপালে স্থির চেয়ে রইল কেবল। মাহির মুখের ভেতর জিভ কাটে। প্রশ্নটা তো বর্ণ তাকে করবে। সে এত রাতে এখানে কেন? তখন কি জবাব দেবে মাহির? বর্ণর ইতিবাচক নেতিবাচক কোনো প্রতিক্রিয়া না পেয়ে মাহির জোরপূর্বক হেসে বিদায়বাণী শুনিয়ে পাশ কাটিয়ে চলে আসতে ধরলেও সে স্থির দাঁড়িয়ে থাকলো। মাহির থেমে গিয়ে পিছু ঘরে। বসের হলো কি? স্ট্যাচু হয়ে গেল হঠাৎ? জিজ্ঞেস করবে কিছু? আকস্মাৎ গমগমে ধমক ভেসে এলো, এখনো যাসনি চোখের সামনে থেকে? যাচ্ছি বস। সে যেতেই ঠোঁটে ঠোঁট চেপে বর্ণ পিছু ঘাড় ঘোরালো। সেকেন্ড কয়েক চেয়ে এরপর তড়িৎ দৃষ্টিপাত করলো তার রুমের বরাবর। সুখ বেলকনিতে দাঁড়িয়ে রেলিংয়ে দুহাত ভাঁজ করে মুখ ঠেকিয়ে আছে সেথায়। বর্ণর ঠোঁটে বাঁকা হাসির রেখা দেখা যায়। এগিয়ে গেল সামনে। চারিপাশে কোলাহল কমে এসেছে প্রায়। দীর্ঘ হৈহুল্লোড়ের পর ক্লান্ত হয়ে পড়েছে সবাই। নানুর মুখে মাহির এসেছে এবং সে ভেবে নানুর সান্নিধ্যে গিয়েছিল শুনতেই বিষণ্ণতার মাঝেও হেসে ফেলল তোহফা। পরপর লজ্জা পেয়ে মুখ লুকায় বালিশে। ইস, মানুষটা কি লজ্জার সম্মুখীন না হয়েছিল তখন। অনুষ্ঠান ছিল বাড়িতে, তবে বিয়ে কমিউনিটি সেন্টারে সম্পন্ন হবে তোহফার। কবুল বলতে গিয়ে গলায় বারবার আটকে যাচ্ছিল। পুরোটা সময় পাশে নানু বসা ছিল। বিদায় বেলায় খুব কাঁদল সে, মামাদের মামিদের সবাইকে জড়িয়ে। শেষে বর্ণর দেখা পেয়ে জনসমাগম থেকে দূরে তোহফা ছুটে গিয়ে
অনুমতি ছাড়াই ভাইয়া ডেকে বুকে হামলে পড়ে হু হু করে কেঁদে ফেলল। স্কুল কলেজের সহপাঠীরা যখন তাদের বড় ভাইয়াকে জড়িয়ে আদর নিত, সেসব দেখে তারও খুব ইচ্ছে করত এভাবে বর্ণ ভাইয়াকে একবার জড়িয়ে ধরতে, কিন্তু কখনো সাহস হয়নি। লজ্জায় জড়তায় মুখ ফুটে বলাও হয়নি। বর্ণ মাথায় হাত রেখে মাহিরকে গম্ভীর মুখে আদেশ করল, এটাই ওর শেষ কান্না তো? এরপর কখনো আর অশ্রু ঝরবে? মাহির দুদিকে মাথা ঝাঁকায়, অর্থাৎ ঝরবে না, সে ঝরতেই দেবে না, অন্তত ভালোবাসা যত্নের ক্ষেত্রে। শোক গাল ফোলায় বর্ণকে নির্বিকার দেখে। দেখো আপু কিভাবে কাঁদছে জড়িয়ে। মানুষটার কি উচিত না কান্না না আসলেও চেহারা একটু দুঃখী দুঃখী ভাব ফুটিয়ে তোলা? তার তো অশ্রু থামছেই না। তোফার সাথে নুরা আর নানুকে পাঠানো হয়েছে। রাজবীর সহ তার বয়সী আরও দুটো কাজিনও গেছে। ফুলে সাজানো বরের গাড়ি সাই সাই করে চলে গেল। রুবাইয়ের চোখ মুছে দীর্ঘশ্বাস ছাড়ে। মেয়ে হয়ে জন্ম মানেই একদিন নিজ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে অন্যের পরিবারের সাথে জুড়ে যাওয়া। আইজা তার কাজ চাপড়ালেন আলতো। চল রুবি, বাড়িতে অনেক কাজ, অতিথিদের অনেকেই আজ রাতেও থাকবে। রুবায়াত অন্যমনস্ক হয়ে বললেন, ওকে কখনো আমরা পর ভাবিনি, তাই না আপা? ব শব্দ অনুসরণ করে তামির সাহেব তাকালেন, হাত বাড়িয়ে দিলেন সহাস্যে। এসো আম্মা। শোক ছুটে গিয়ে জড়িয়ে ধরল আব্বুকে। নিবাসে ফিরে এসেছে তারা। নিজেদের রুমে না গিয়ে শোক সরাসরি আব্বু আম্মুর কাছে এসে পড়েছে। রুবাইয়াত কাপড় ভাঁজ করে কাভার্ডে তুলে রাখছেন। কোনা চোখে তাকে একবার দেখে সে ইশারায় আব্বুকে বুঝায়, একটা সিক্রেট শোনায় আব্বু।